নমস্কার, গুড ইভিনিং, দিস ইজ ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন হাল্লা বল। সাদা কালো কথা নয়, একদম স্পষ্ট আপনার কথা। দেখুন, ভোট রঙ্গ শুরু হয়ে গিয়েছে, আর এই ভোটের বাজারে গরমা গরম সব বক্তব্য সারাদিন শুনছেন। স্টার ক্যাম্পেনার্স, দেশের প্রধানমন্ত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, সবাই সব গরম গরম কথা বলে বেড়াচ্ছে। কিন্তু একটা প্রশ্ন আজ নির্মলা সীতারামনের যিনি হাজব্যান্ড মিস্টার প্রলাকার, তিনি বলছেন এতদিন তো জানতাম ভোটটা আমজনতারা করে, মানে আমজনতারা সরকার নির্বাচন করে। এবার তো দেখছি সরকার আমজনতা নির্বাচন করছেন, মানে ভোটাররা সরকার নির্বাচন করতো, এখন তো দেখা যাচ্ছে সরকার ভোটার নির্বাচন করছে। এই এসআইআর প্রক্রিয়ার মাঝখানে এমন বক্তব্য মিস্টার প্রলাকারের, যিনি নির্মলা সীতারামনের হাজব্যান্ড। সেই বক্তব্যটি আমরা আপনাদের কিছুক্ষণের মধ্যেই শোনাবো। কিন্তু এই কথাটা কেন বললাম বলুন তো? এই কথাটা বললাম কারণ এই মুহূর্তে আমরা একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছি। সংকল্প পত্র প্রকাশ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করছে, কিন্তু এই সমস্ত কিছুতে আমি আপনি কোথায়? শুধুই তো হিন্দু বনাম মুসলিম, পার্সেন্টেজ বনাম অ্যারিথমেটিক, আমি আপনি কোথায়? আরে ভোটটা তো আমার আপনার রুটি কাপড়া মাখানের জন্য। তা আমার আপনার রুটি কাপড়া মাখানের কথাটা কে বলছে বলুন তো? নিরপেক্ষতা একটা বড় জিনিস। আজ ইলেকশন কমিশন, যেটা একটি অটোনমাস বডি, তার বিরুদ্ধে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। এক অদ্ভুত ভোট এই 26-এর ভোট। এই ভোটে সত্যি কোন হাওয়া কোন দিকে বইছে সবটাই বলা খুবই মুশকিল। আমাদের সঙ্গে আজ আলোচনা ক্ষেত্রে যারা রয়েছেন, আসুন আলাপ করে নিই। পৃথ্বীরাজ মুখোপাধ্যায়, তরুণ তুর্কি নেতা, ওর শুরুটা আমার সামনেই হয়েছিল, এখনও ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। দেখতে ভালো লাগে পৃথ্বীরাজ, ওয়েলকাম। আই হোপ ইউল হ্যাভ আ ক্লিন ডিবেট টুডে। গৌরব মজুমদার, সিপিআইএমের নেতা, আমাদের সঙ্গে রয়েছেন। গৌরবও আমার সঙ্গে এর আগে একবার এখানে বসিরহাটে, যখন আমি একটা অন্য ডিবেট শো করতে এসেছিলাম, সেখানে ছিল এবং খুব তরুণ তাজা বক্তব্য রাখেন। এবং এই দুই তরুণের মাঝখানে কংগ্রেসের যিনি আছেন, তিনি তরুণ নয়, তিনি মনে তরুণ কিন্তু একটু বর্ষিয়ান, অমিতাভবাবু রয়েছেন, এবং অমিতাভ সিংহ। অমিতাভদা, আপনাকেও নমস্কার। এবং শুভ্রা ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন। তিনি গুগল মিটে ভার্চুয়ালি আমাদের সঙ্গে থাকছেন, তাই একটু বিলম্ব হচ্ছে, তারপর আসবে। কিন্তু তার আগে আজ নির্মলা সীতারামনের স্বামী, তার হাজব্যান্ড মিস্টার প্রলাকার, তিনি কি বলছেন প্রথমে শুনুন, ভালো করে শুনুন এই বক্তব্য। দেখুন। Somewhere 27 lakhs, somewhere 93 lakhs. Some people might not come to the rescue of these people who are now standing naked. The elections go on. Let's for a while not bother about who wins and who loses. Let's not bother about for a while. It matters of course, but just for a little while. The feeling that both the winners and the losers, nobody will be there to bother about this 27 lakh or 93 lakhs or 50 lakhs. To continue our struggle for democracy, there should be an all-India association of deleted voters. আমাদের সঙ্গে শুভ্রা ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনিও চলে এসেছেন। লেটস গেট এভরিবডি অন দ্য স্ক্রিন প্লিজ, ভেরি জেন্টলম্যান। শুভ্রাদিও রয়েছেন। লেটস গেট এভরিবডি অন দ্য স্ক্রিন। আমি প্রশ্নটা প্রথমে ভারতীয় জনতা পার্টিকে দিয়েই শুরু করব, যে এমন একটি কমেন্ট যেখানে সত্যি তো ডেমোক্রেসির কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে এতদিন দেখেছি সরকার কে হবে কিংবা কে সরকারে বসবে সেটা ভোটাররা নির্বাচন করে কিংবা নির্ধারণ করে। এখন দেখা যাচ্ছে সরকারই বলছে কে ভোটার হবে সেটা নির্ধারণ করে দেবো। পৃথ্বীরাজ, তোমায় দিয়ে শুরু করি, 1 মিনিট। যে কে কার নিজস্ব অভিব্যক্তিকে সামনে রাখবে সেটা তার নির্দিষ্ট, তার একান্ত বিষয়। কিন্তু আর্টিকেল 324 তো মিস্টার প্রলাকার যার কথা বলছেন, তিনি তো এস্টাবলিশ করেননি, সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন এস্টাবলিশ করেছে। তো ইলেকশন কমিশনের বিষয়, ইলেকশন কমিশন এই সম্পূর্ণ প্রসেসটা দেখছে, এবং সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি বারবার ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং এই এসআইআর পুরো প্রসেসটাকে বিলম্বিত এবং বিড়ম্বিত করবার যে দায় একমাত্র তৃণমূল কংগ্রেসের, তা সর্বৈব পরিষ্কার হয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের এখন লড়াইটা হচ্ছে মানুষের স্বার্থে লড়াই। একটা নির্দিষ্ট সংকল্পপত্র পেশ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নির্দিষ্ট সংকল্পপত্রের মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে ছুঁতে পেরেছি কিনা তা মানুষ জানিয়ে দিয়েছে।
কারণ আমরা দেখতে পেলাম সেই সংকল্পপত্রে কৃষক থেকে শুরু করে শিল্পবান্ধব পরিস্থিতি থেকে শুরু করে যুব থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সব জায়গাকে আমরা স্পর্শ করতে পেরেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দীর্ঘ 15 বছরের যে উৎকৃষ্ট রসায়ন তা পশ্চিমবঙ্গের মানুষ অনুভব করতে পারেনি। তার কারণ হচ্ছে, আপনি এই জায়গাটা আমি শেষ করে নিই, কারণ এই যে পশ্চিমবঙ্গে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাজেট পেশ করে তখন বাজেটের কেন্দ্রবিন্দু হয় লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী। কিন্তু আজকে দেখুন, আজকে নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গের জন্য উদ্যোগ নিয়ে সংকল্পপত্রে মহিলাদের পরিকাঠামো ভিত্তিক উন্নয়ন নিয়ে এসছে। যেমন 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার আর্থিক সহায়তার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে মহিলাদের স্বার্থে প্রতিটি মহকুমায় একটা করে থানা এবং সেখানে হেল্প ডেস্ক, তার সাথে সাথে সরকারি ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে 33% মহিলা সংরক্ষণ এবং ফ্রি ট্রাভেল, সরকারি যানবাহনে ফ্রি ট্রাভেলের ব্যবস্থা করে দিল মানে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি আসেন। এটা আমাদের সংকল্পপত্র, আর যদি আসেন এখানে কোনো কথা নেই। জনমত পরিষ্কার করে দিয়েছে, লড়াইটা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে। তোমাকেই দেবো, এখনো ভোটটা হয়নি, ভোটটা 23 তারিখ এবং 29 তারিখ হবে, তাই আমি শেষ করে বলছি যে যদি শেষ করেন। দেখুন, এইবারের নির্বাচনটা ভয়ের বিরুদ্ধে ভরসার নির্বাচন। এইবারের নির্বাচনটা মমতা কে সরিয়ে দেওয়ার নির্বাচন, জনতা বনাম মমতার নির্বাচন। বেশ, আমি পৃথ্বীরাজের এই কথার পরিপ্রেক্ষিতে কিংবা এই কথার প্রসঙ্গ টেনেই সুব্রাদি আপনার কাছেই যাবো, একটু ধৈর্য, আমি আপনার কাছেই যাব। যে আমার বক্তব্যটা খুব সহজ, আমার প্রশ্নটাও খুব সহজ। যে ঠিক যখন আমাদেরকে এখানে আজকে নরেন্দ্র মোদী নিজে কাটওয়াতে দাঁড়িয়ে বলছেন যে সরকারি বিভাগে যেসব খালি পদ আছে তা দ্রুত পূরণ করা হবে, কোথাও তিনি মেনে নিচ্ছেন যে খালি পদ রয়েছে এবং অসংখ্য শূন্য পদ রয়েছে, তাই জন্যই আমাদের খবর করতে হয় কোনো রেল দুর্ঘটনার পর যে হয়তো গ্যাংম্যান ছিল না কিংবা হয়তো কোনো রকম ড্রাইভারের সমস্যা ছিল, তাই জন্যই তাদেরকে ডবল শিফটে কাজ করতে হচ্ছে। আমার বক্তব্যটা আলাদা। এই যে এত চাকরির কথা বলা হলো, আমি এখন পারতপক্ষে 2 কোটি বছরে বছরে চাকরির প্রসঙ্গটা ভুলেই যাচ্ছি। সেটা ভুলে গিয়েই আমার প্রশ্ন, পৃথ্বীরাজ যে জিনিসের কথা বলছে সেই সমস্ত জিনিস তো বাংলায় এক্সিস্টিং, ইনফ্যাক্ট সেই মডেলগুলো তো রয়েছে। হয়তো লক্ষ্মীর ভাণ্ডারটা অন্নপূর্ণা ভাণ্ডার হলো, হয়তো অন্য প্রকল্পগুলো অন্য কোনো নামে রয়েছে, কিন্তু আপনারা কি করতে পারলেন সুব্রত? আজ আপনাদের প্রকল্প নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের সংকল্পপত্র প্রকাশ করলো এবং তারতে 4টে প্রকল্প রীতিমতো আপনাদের প্রকল্পের কপি। শুধু এই রাজ্যে নয়, অন্য রাজ্যের ভোটেও আপনাদের প্রকল্প ব্যবহার হয়েছে। তো আপনারা করতে কি পারলেন? ওটা তৃণমূল প্রথম আনেনি। প্লিজ ইলমাস বলছি, সবাইকে নমস্কার করছি, পৃথ্বীরাজকে স্বাগত। যে যেটা ওনারা সংকল্প যাত্রা, ওটা তো ভাওতা প্রকল্প। আমরা লক্ষ্মীর ভান্ডার বিজেপি দেয় মিথ্যার ভান্ডার। আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখিয়েছি। 500 টাকা দিয়েছিল দিদি, 1000 করেছে, 1200 টাকা 1700 করেছে। অন্নপূর্ণা পুজো চলে গেছে, অন্নপূর্ণা পুজোর দিন আমি নিজে ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম, আপডেট করে। শোনা যাচ্ছে শুভ্রাদি? শুভ্রা ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আবার ফিরে এলে নিশ্চয়ই আমি তাদের সঙ্গে যাব। যান্ত্রিক গোলযোগের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অমিতাভবাবু আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে দেখুন, এবং গৌরব তোমার কাছে এই প্রশ্নটা থাকবে, যে এতদিন শুনেছিলাম ভাতার রাজনীতির বিরোধিতা, সংকল্পপত্রের পর দেখলাম প্রথম 4টে প্রকল্পই সেই ভাতার রাজনীতি এবং বাকি 11টি যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর মধ্যেও কিছু ভাতা অনুদান রয়েছে। শিল্প, শিক্ষা, স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু স্টেপস নেওয়া হয়েছে, কিন্তু সেই স্টেপ, আচ্ছা বেশ, আমি অমিতাভবাবু আপনার কাছে আসার আগে সুব্রাদি আবার এসছেন। সুব্রাদি প্লিজ বলুন। আমি এখনো শেষ করিনি, আমাকে বলতে দিন। আমার পয়েন্টগুলো একটুখানি সাজানো। ব্যাপার হচ্ছে যে বিজেপি যদি টাকা দেয়ারই হতো, 3000 টাকা আগে আমাদের যুবসাথী, আমাদের লক্ষ্মীর ভান্ডারকে তোমরা বলছো দ্বিগুণ দেবো, 2 কোটি চাকরি দেবে, 12 বছরে তো 24 কোটি চাকরি হওয়ার কথা। রেলে চাকরি হয়েছে কোথায়? রেলের গ্যাংম্যান নেই দেখি ঘুমিয়ে পড়েছে, দেখি রেল দুর্ঘটনা হয়েছে দেখেছি। এলআইসি বেঁচে দিয়েছে বেচারাম সরকার। আমি আরো বলছি পৃথ্বীরাজকে, স্বাস্থ্য ব্যবস্থায় তোমাদেরকে মানুষ, বাংলার মেয়ে বোনেরা বিশ্বাস করে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের মতন দুয়ারে স্বাস্থ্য শিবির করবে।
যেটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টে বিশ্বাসী। তোমাদের 1,500 কেজির বাচ্চা জন্ম নেয়, আপনি জানেন? দিল্লিতে তো তোমরা দেবে না, আমি বলেছিলে প্রশ্ন করছি ওটাকে, বুঝেছো? পশ্চিমবঙ্গের দিল্লিতে ওটা আমার কাছে, দিল্লির মা ওটা আমার কাছে। বাংলার মা বোনেদেরকে জানাচ্ছে তোমরা তো দেবে বলেছিলে, কিন্তু তো দাওনি। মোদী সরকারের পুরোটাই যে নিত্যার ভান্ডার আর ভাউতাশ্রী প্রকল্প, সেটা বাংলার মেয়ে বোনেরা অন্তত বোঝে। এবং তোমাদের যে ইস্তাহার বেরিয়েছে, সেই ইস্তাহারে কারোর বিশ্বাস নেই বাংলার মানুষের। তোমরা লাগিয়ে দাঁড় করানোর আরে এরা নাকি বাংলার লোক, কিছু দিতে পারো না। ইস্তেহার শব্দটা কোথা থেকে পেলে? আরে আপনারা বাংলার লোক না, আপনারা ইস্তেহার শব্দ বলছেন কেন? আপনারা বাংলার মেয়ে না? তোমরা মেয়েদের নিরাপত্তার কথা বলো। এই হচ্ছে এগিয়ে বাংলা মডেল। কি হয়েছিল বেশ, আমি একদমই মানতে পারলাম না। তোমাদের এই যে 3,000 টাকার গল্প আর কেউ বিশ্বাস করবে না। তোমরা দিল্লিতেও দিয়েছিলে, দিল্লির মা বোনেরা বিশ্বাস আচ্ছা, করেনি। গোয়ায় 3,000 টাকা কারা প্রচার করেছিল দিদি ভাই? যখন গোয়ায় নির্বাচন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে অ্যালামাউ চার্চিলের হাত ধরেছিল, কারা প্রচার করেছিল? একটু কাইন্ডলি মানুষের সামনে বলুন তো। মানুষ উদ্গ্রীব হয়ে আপনাদের কথাগুলো শুনতে চাইছে, কারণ চৌঠা মেয়ের পর তো আর কথা বলতে পারবেন না। চৌঠা মেয়ের পর মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে পশ্চিমবঙ্গ থেকে, তাই চৌঠা মেয়ের আগেই মানুষ শুনে নিতে চাইছে। আর কত ভাওতা হবে? তোমাদের মধ্যে তোমরা ভাউতাশ্রী দাও, তোমরা মিথ্যার ভান্ডার দাও। আচ্ছা বেশ, আমরা এই আলোচনা থেকে এবার একটু কংগ্রেস এবং সিপিএম এর দিকে নজর ঘোরাবো। আমার প্রশ্ন ছিল যে ভাতার রাজনীতি নিয়ে প্রতি বছর যখন বাজেট অধিবেশন হয়, আমরা দেখেছি এটা নিয়ে একটা ঝড় ওঠে, একটা বিতর্কের ঝড় ওঠে। আপনারাও তাতে কন্ট্রিবিউট করেন যে ভাতা দিয়ে আর কতদিন। কিন্তু যখন সংকল্পপত্রটা প্রকাশ হলো, তখন দেখলাম যে প্রধান 4টে প্রকল্প যেগুলো রাখা হলো, সেগুলো কিন্তু কোথাও তৃণমূল কংগ্রেসের এক্সিস্টিং প্রকল্পের মানে আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে। আয়ুষ্মান ভারত প্রকল্পকে আবার রিইন্ট্রোডিউস করানো হওয়ার কথা বলা হয়েছে স্বাস্থ্যসাথীর বদলে, এবং সেখানে কিছু লিমিটসের কথা বলা হয়েছে। অন্নপূর্ণা যোজনার, রাইট পৃথ্বীরাজ? অন্নপূর্ণা যোজনা, সেখানে 3,000 টাকা দেওয়ার কথা বলেছে। অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার, 3,000 টাকা দেওয়া হয়েছে। আমার না একটা ইংরেজি প্রবাদ খুব মনে পড়ছে, ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল। অমিতাভ বাবু, দেখুন, একটা ট্রুলি ওয়েলফেয়ার স্টেটের জন্যে মানুষের যখন যারা পভার্টি লেভেলের নিচে থাকে বা কিছু মানুষকে তুলে ধরার জন্য তাদেরকে দিতে হয়, এবং তাদের বাজার অর্থনীতি চাঙ্গা হয়। এবং এই যে ব্যাপারটা আমাদের অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, অমর্ত্য সেন, কৌশিক বসুরা বারবারই বলেছেন। এবং তাদের সাথে কথা বলে রাহুল গান্ধী যখন করোনা হয় তখন পরিবারের হাতে টাকা তুলে দেওয়ার কথা বলেছিলেন। তখন অনেকে হাসাহাসি করেছিলেন। আমরা যখন মনরেগা এনেছিলাম, তখন নরেন্দ্র মোদী বলেছিলেন এটা হচ্ছে মাটি কাটার একটা প্রকল্প, কোনো কাজে লাগবে না ভারতবর্ষে। অথচ ওই প্রকল্পটাই, মনরেগা প্রকল্পটাই করোনার সময় দুর্বল যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য কিন্তু সব থেকে বেশি কাজে লেগেছিল, মনে করে দেখবেন। আজকে আমি অবাক হয়ে যাচ্ছি, এইটার পুরোপুরি টুকলি করেছে বিজেপি। আজকে যে কংগ্রেস বিভিন্ন সময় বিভিন্ন, এবং এমনকি তৃণমূলও যেগুলো দিয়েছে সেগুলো চিরকালই বলেছিল এটা দেউড়ি রাজনীতি, এবং সেই দোল রাজনীতি বা অনুদান রাজনীতির উপরে তারাও কিন্তু পা গলালো এবং অনেক বড় জুতোতে পা গলালো। আজকে এরা যে 3,000 টাকা মহিলাদের দেবেন, বেকারদের দেবেন, তারা তো এতদিন ধরে বলে আসছেন পশ্চিমবাংলায় দেউলিয়া হয়ে গেছে। সত্যি তো, যেখানে 2 লক্ষ কোটি টাকা থেকে আজকে 8 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে। আজকে তারা তাহলে কোত্থেকে দেবেন? যে কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবাংলার জন্য আলাদা করে কোনো টাকা রাখা হয়নি, তারা আজকে তৈরি করবেন কোথায়? টাকা ছাপাবেন? তা তো হয় না। আজকে এই যে সংকল্পপত্র বলে যেটা বেরিয়েছে, আমার মনে পড়ে যাচ্ছে যে 2014 সালে যখন এসেছিলেন নরেন্দ্র মোদী, তার আগে বলেছিলেন 15 লক্ষ টাকা ব্যাংকে জমা দেওয়া হবে, পাওয়া যাবে সুইস ব্যাংকের টাকা ঘরে এলে, এবং বলেছিলেন যে 2 কোটি চাকরি দেওয়া হবে। আজকে এইগুলো যে জুমলা প্রমাণিত হয়েছে, এই সংকল্পপত্রকে আমরা জুমলাই বলবো। একটি কথা বলে দিই যে আজকে কেন্দ্রীয় সরকারে বিএসএনএল বলুন, ইস্টার্ন কোলফিল্ডস বলুন, বিভিন্ন জায়গায় 65,82,958টা চাকরির পদ খালি। আজকে এইগুলো তো ফিল আপ করতে পারতেন তারা। সুতরাং এরা চাকরি দেবো যেটা বলছেন, আজকে তারা বলেছিলেন যে এই যে যারা পাস করবে, আমি বুঝতে পেরেছি, আমি আপনার কাছে আসবো, আমি আসবো। আর একটা কথা নয় প্লিজ, আমি একটু গৌরবের কাছে, এবং গৌরবকেও বলতে দেওয়ার সময় দরকার। গৌরব তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ঘুরে ফিরে সেই ডোল পলিটিক্স। কিন্তু এই ডোল পলিটিক্স কি আদৌ ইনফ্রাস্ট্রাকচারালি মহিলাদের
কিংবা যে এই যে বেকার যুবকদেরও ভাতা দেওয়ার কথা, 3,000 টাকা ভাতা দেওয়ার কথা বিজেপিও বলেছে, তাদের সংকল্পপত্রে প্রকাশ করেছে, এবং তৃণমূল কংগ্রেস তো দিচ্ছে এই যুবসাথী প্রকল্প। এটা কি আদৌ মাজ্জা কিংবা ব্যাকবোনকে স্ট্রেট করার জন্য ঠিক থাকবে? আপনার প্রশ্নের উত্তরে আসার আগে আপনি এই অনুষ্ঠান শুরু করেছিলেন একজন বিশিষ্ট মানুষের বাইট দিয়ে, যিনি বলছেন যে আগে দেখা যেত যে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করছে, এখন সরকার নির্বাচিত করছে দেশের কে ভোটার নাগরিক। কারা? হ্যাঁ, ভোটার কারা? ভোটার কারা। সুতরাং এইখানে দাঁড়িয়েই তো আপনি এতক্ষণ ধরে এই যে বিজেপি তৃণমূল যা বললেন, ওই লাইনের ধারে কাছে কেউ গেলেন? সবাই ঢুকে বললেন হচ্ছে যে আমি ও 1,500 দিচ্ছে, আমি 3,000 দেবো। আপনি বলুন তো আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের 60 লক্ষ 70 লক্ষ তারও বেশি মানুষ আজকে দৌড়চ্ছেন যে ট্রাইব্যুনাল কোথায় হবে, কোথায় আমার নাম উঠবে, কিভাবে নাম থাকবে, আমি এখানে থাকতে পারবো কি না, আমার কাছে এই ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসে দিলে কি আমি কি এই রাজ্যের বাসিন্দা, এই দেশের বাসিন্দা থাকবো। এই যে মানুষকে হেনস্থার মধ্যে হচ্ছে যে ফেলবার জন্য এই তৃণমূল এবং বিজেপি প্রথম থেকে যে লড়াই চালিয়ে আসলো, তাতে করে এতগুলো মানুষের যে হেনস্থা হলো, সেই হেনস্থার কথা না তৃণমূল না বিজেপি বলছে। সেখানে দাঁড়িয়ে শুধু আমি ভাতা দিচ্ছি, ও বলছে আমি 1,500 দিয়েছি, ও বলছে আমি অন্নপূর্ণা ভাণ্ডার করে দেবো। আরে মানুষ চাইছে যে মহিলাদের নিজেরা, আগে পশ্চিমবাংলার বুকে স্বনির্ভর গোষ্ঠীগুলো ছিল, এখনো আছে বলে তৃণমূল ক্লেম করে, এখনো আছে। নেই, স্বনির্ভর গোষ্ঠীগুলোর মাধ্যম দিয়ে মহিলাদের নিজেদের পায়ে দাঁড় করাবার জন্য বিভিন্ন ধরনের প্রজেক্ট পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট সরকার ছিল, এবং যে ইউপিএ 1 কংগ্রেসের যখন সরকার ছিল, সেই ইউপিএ 1 সরকারের মাধ্যমে এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, কিভাবে তাদের নিজেদের পায়ে দাঁড় করানো যায়, তার জন্য হচ্ছে যে পরিকল্পনা গ্রহণ করা হতো, এবং মহিলাদের ক্ষমতায়ন ওই স্বনির্ভর গোষ্ঠীগুলোর মধ্য দিয়ে একটা কথা তো বলবেন যে ভাতার থেকে বেশি জরুরি চাকরি। চাকরি তো বটেই তো জরুরি। আপনি আজকে পশ্চিমবাংলার এই যে 1,500 3,000, আরে মানুষ কি এই মানে খেলনা নাকি যে আমি 1,500 দিচ্ছি? একেবারে আমি গৌরবের এই বক্তব্যটা নিয়ে একেবারে গৌরবের এই বক্তব্য থেকেই আজকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটওয়া থেকে করা একটি বক্তব্য শোনাবো, যেখানে তিনি বলছেন সরকারি বিভাগে যেসব খালি পদ আছে তা দ্রুত পূরণ করা হবে, বাকি রাজ্যগুলির মতো বাংলায় রোজগার মেলা করা হবে। নরেন্দ্র মোদী কাটওয়া থেকে এই বক্তব্য দিয়েছিলেন, শুনুন। सरकारी विभागों में जो खाली पड़े पद है उनको तेजी से भरा जाएगा। बाकी राज्यों की तरह बंगाल में भी रोजगार मेले आयोजित किए जाएंगे। এবার আমি পৃথ্বীরাজকে একটা প্রশ্ন করতে চাই। পৃথ্বীরাজ, যখন এই বক্তব্য নরেন্দ্র মোদী সাহেব করছেন যে বাংলায় তিনি এখানে রোজগার মেলা চালু করবেন, এবং এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ভ্যাকেন্সিজ এবং স্টেট গভর্নমেন্ট ভ্যাকেন্সিজে যদি তোমরা ক্ষমতায় আসো, যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তাহলে প্রচুর চাকরি হবে, আমি ঠিক তখনই একটা তথ্য দিতে চাই। এই তথ্য একেবারে সরকারের তথ্য, কেন্দ্রীয় সরকারের তথ্য, কোথাকার তথ্য সেটাও আপনাদের বলে দিচ্ছি। এই তথ্য অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য পে রিসার্চ ইউনিট PRU আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের। সেই তথ্য বলছে এই মুহূর্তে প্রায় 10.5 লক্ষ, প্রায় 10.5 লক্ষ 1 মিলিয়ন সরকারি পদ রয়েছে যেখানে রিক্রুটমেন্ট হয় না, অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে, রিক্রুটমেন্ট হয়নি। কোথায়? ইন্ডিয়ান রেলওয়ে 2.5 থেকে 3 লক্ষ, হোম অ্যাফেয়ার্স, CAPF অ্যান্ড পুলিশ 1.1 লাখ, সিভিল মিনিস্ট্রি অ্যান্ড ডিপার্টমেন্ট 5 থেকে 6 লক্ষ, ব্যাংকিং অ্যান্ড PSU সেক্টরে 40,000। যদি কেন্দ্রেই না হয়ে থাকে রাজ্যে কি করে করবে? মানে কেন্দ্রের খেয়ালি পোলাওটাতে একটু বেশি ঘি পড়ে গেল নাকি? সরকারের তো আমার নয়, EPFO, RBI এবং PLFS এর রিপোর্ট বলছে 2014 থেকে 2024 কেন্দ্রীয় সরকার প্রায় 17 থেকে 19 কোটি চাকরি দিয়েছে ভারতে। না এক মিনিট তুমি EPFO, আমি পৃথ্বীরাজ একটু ফ্যাকচুয়ালি যাব। তুমি যদি এই রিপোর্টটাকে কাউন্টার করো তাহলে তুমি কিন্তু সরাসরি বলছো যে রিপোর্টটা অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য পে রিসার্চ ইউনিট আন্ডার ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার অফ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে সেন্টারের এই রিপোর্টটা ভুল। না আমি EPFO সেন্টারের রিপোর্ট বলছে 10 লক্ষ শূন্য পদ আছে। আমি তোমার RBI এর ডেটাটা কি ভুল? আপনি RBI এর ডেটাকে চ্যালেঞ্জ করছেন। কিন্তু এখানে আপনি আমি তোমাকে চ্যালেঞ্জ করছি বলে দিই, একজন সাংবাদিক হিসেবে আপনি একটা RBI এর আমি চ্যালেঞ্জ করছি না, কিন্তু EPFO আমিও EPF এর, কিন্তু আমি সরকারি চাকরি পাচ্ছি না। ঠিক আছে, আমি প্রাইভেট চাকরি করছি। না পৃথ্বীরাজ, আমি সরকারি চাকরির কথা বলছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন সরকারি বিভাগে, আবারও বলছি, আবারও শোনাতে পারি, সরকারি বিভাগে যেসব খালি পদ আছে তা দ্রুত পূরণ করা হবে। বাকি আরে বাবা, রাজ্যগুলির মতো বাংলায় রোজগার মেলা। আমরা তো বলছি আমি সরকারি চাকরির কথা আরে বলছি। বাবা, বাংলায় কতগুলো রোজগার মেলা হয়েছে আপনি ভাবুন। আজকে পশ্চিমবঙ্গের বুকে প্রায় 6 লক্ষ শূন্য পদ। সেই শূন্য পদগুলোকে পূরণ করবে কে? সেই শূন্য পদগুলোকে দিক নির্দেশনা করে সেই শূন্য পদের উদ্দেশ্যে বার্তা রেখেছেন যখন নরেন্দ্র আপনারা এই মোদী। সংকল্পটা নিচ্ছেন তখন হ্যাঁ। যদি আমি দেশের মানচিত্র দেখি, আরে বাবা, ঠিক আছে, আপনি দেশের মানচিত্রের কথা বলছেন তো। গভর্নমেন্ট বলছেন দেশে শূন্য পদ, তাই আমার প্রশ্ন হচ্ছে আজকে এই আপনি খেয়ালি একটা- পোলাওয়ে আর কতটা ঘি ঢালবো? আচ্ছা, আমার বক্তব্যটা রাখতে দিন। হ্যাঁ। অসমে মাল্টি ডাইমেনশনাল পভার্টি সেটা 37% থেকে রিডিউসড হয়ে আজকে 14% কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যখন দেশে পার ক্যাপিটা ইনকাম দেখুন, পৃথ্বীরাজ, যখন দেশে, প্লিজ অ্যালাউ মি প্লিজ, হ্যাঁ, তরুণ তুর্কি নেতা, এন্ড আই নো হি নোজ দি আনসার, ও আমাকে আনসারটা দেবে। যখন আমার দেশে একদম কেন্দ্র সরকারের ডেটা সেট ধরে বলছি, যখন আমার দেশে শূন্য পদ প্রায় 1 মিলিয়ন, মানে 10 লক্ষর কাছাকাছি বিভিন্ন ডিপার্টমেন্টে, তখন রাজ্যে সমস্ত সরকারি পদে, রাজ্যের বাংলা সরকারি বিভাগে যেসব খালি পদ আছে তা দ্রুত পূরণ করা হবে, এই সংকল্প যখন নেওয়া হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এটা কতটা বাস্তবায়িত হতে পারে? কারণ কেন্দ্রের চিত্রটা দেখুন, এটা আপনারা 15 বছর রয়েছেন, সেখানে এখনো কিছু করতে পারলেন না। এটা 100% বাস্তবায়ন হবে। কেন বাস্তবায়ন হবে না? কিভাবে? আজকে আপনি অসমের পরিস্থিতি দেখুন। আজকে অসমে যে পার ক্যাপিটা ইনকাম, 2013 সালে অসমের পার ক্যাপিটা ইনকাম ছিল 49,000 পার ক্যাপিটা ইনকাম। আজকে সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1,54,000। আজকে আপনি দেখুন অসমের বুকে একটা শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করেছে নরেন্দ্র মোদী। সেখানে সেমিকন্ডাক্টর প্ল্যান্টেশন হচ্ছে 27,000 কোটি টাকা, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে শিল্পবান্ধব পরিস্থিতিকে ধ্বংস করেছে। তাই সংকল্পপত্র যদি আপনি খুব ভালো করে দেখেন, তাহলে ইজ অফ ডুইং বিজনেসকে নিশ্চিত করে পশ্চিমবঙ্গে আমরা শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করব, এটা আমরা সংকল্প নিয়েছি। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, তারা নরেন্দ্র মোদী যখন সিঙ্গুরের মাটিতে এসে বক্তব্য রেখেছিল, আপনারাই প্রশ্ন করেছিলেন সিঙ্গুর নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্য কোথায়? আমরা আমাদের সংকল্পপত্রে নিশ্চিত করেছি যে যেই দিন আমাদের সরকার এখানে প্রতিষ্ঠা হবে, সিঙ্গুর একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক পাবে এবং চারটে। 2008 কেন? আরে কে বিরোধিতা করেছিল? সেই ছবিগুলো আরে কিন্তু কারা? আমাদের আর্কাইভে আছে। আরে বাবা, কারা বিরোধিতা করেছিল? টাটাকে পশ্চিমবঙ্গের মাটি থেকে কারা তাড়িয়েছিল? আজকে জমি জট, আরে শুনুন না, আমরা কোনোদিন অস্বীকার করি না, আমরা কোনোদিন অস্বীকার, শুনুন না, হয়ে গেছে, বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে, বলা হয়নি তো। আরে কাদের বিরোধিতা করছেন? কাদের বিরোধিতা করছেন? আপনাদের বিরোধিতা। তখন স্টুডিওর তাপমাত্রাটা একটু কি অপারেশন শুরু হবে, তাই জন্য ঝাড়ু নিয়ে হাতে ঝাড়ু নিয়ে রাস্তায় নেমে পড়ুন। এক্স্যাক্টলি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। সুতরাং ওই টিভিতে গদি মিডিয়া যদি দেখায়, ওদের কোনো দোষ নেই সাংবাদিকদের, এটা দিল্লি থেকে শিখিয়ে দেয়। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, শ্রমিক কৃষক জিতবে, ছাত্র যৌবন জিতবে। কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। যতই করো হামলা, এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর আমার তৃণমূল কংগ্রেসের কাছে একটাই প্রশ্ন, এই ইনফরমেশন আপনারা পাচ্ছেন কোথা থেকে? কি বলার চেষ্টা করছেন? কোন হামলার কথা বলছেন? সুব্রতী, এমনি তো সমস্ত অফিসারদের আমাদের বদল করে দিয়েছে, যারা বাংলার ভূগোল চিনতো, যারা বাংলার রসায়ন বুঝতো, সেই অফিসারদের দেখে দেখে তারা তুলে বাদ দিয়ে দিয়েছে। এসআইআর এ মানুষের ভোট, গণতন্ত্রের লুট করেছে বিজেপি আর নির্বাচন কমিশনের মধ্যে কোনো ফারাক নেই। আজকে বাংলাকে দখল করার জন্য বাংলার বাইরে থেকে নেতা, মন্ত্রী, সেলিব্রিটি আনতে হচ্ছে। একটা প্রচারক লিস্ট বেরিয়েছে, তাতে কজন বাঙালি আছে
তাহলে যারা বাংলাকে দখল করবে, ঘুরপথে বাংলাকে দখল করবে, সেই জন্যই তারা আধিকারিক থেকে পুলিশ অফিসার থেকে সবাইকে চেঞ্জ করেছে। আজকে মোথাবাড়িতে যে ঘটনাটা ঘটেছিল, সেখানে যে এজেন্ট নাম্বার 1 ছিল জয়ন্ত কাণ্ড, হ্যাঁ, পুলিশ অবজারভার, বিজেপি নেত্রীর স্বামী ছিল। তাহলে বাংলাকে অশান্ত করার চক্রান্ত তো এই বিজেপি এবং বি টিম সি টিম। আমি এখানে আরো কতগুলো কথার উত্তর দিতে চাই। 9.69 লক্ষ গোষ্ঠী আমাদের আছে। 2011-12 সালে আর্থিক অনুদান 4.72 লক্ষ। আচ্ছা, আমরা ওই প্রসঙ্গে আবার ফিরবো সুব্রতী, কিন্তু তার আগে আমি একটু পৃথ্বীরাজের কাছ থেকে কাউন্টারটা নেবো যে আপনারা বাংলা দখল করার চেষ্টা করছেন। আচ্ছা পৃথ্বীরাজ, বাংলা কি দখল করা যায়? বাংলা দখল করার চেষ্টা ইতিহাসের তা বড় নেতারা করেছে, পারেনি। একটু শুনুন, সুপ্রিম কোর্টের দুটো নির্দিষ্ট অবজারভেশন ছিল, ঠিক আছে বলো আপনার। সুপ্রিম কোর্টের দুটো নির্দিষ্ট অবজারভেশন ছিল। একটা হচ্ছে উই হ্যাভ নেভার সিন সাচ এ পোলারাইজড স্টেট। দ্বিতীয় অবজারভেশন দ্য কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার। যেই রাজ্যে অ্যাবসলিউট ললেসনেস চলে, সেই রাজ্যে যে পুলিশদের বদল করা হয়েছে তার দায় নেবে নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশনই তো কোর্টে গিয়ে বলেছে যে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি। আচ্ছা, যে পুলিশ অফিসারের বদল নিয়ে এরা কথা বলছে, এই পুলিশ অফিসারদের কি প্লুটো থেকে নিয়ে আসা হয়েছে নাকি? এটা তো ওয়েস্ট বেঙ্গল ক্যাডারেরই অফিসার, তাদের খালি প্লেস অফ পোস্টিং গুলোকে বদল করা হয়েছে। এটা ওনাদের জানা উচিত। অ্যাকচুয়ালি বিষয়টা কি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন উস্কানির পথকে বেছে নিয়েছে। ঠিক যেমন সি মুরুগানকে আক্রান্ত করেছিল স্পেশাল রোল অবজারভারকে ফলতায়। সি মুরুগান বলেছিল আমি একজন আইএএস অফিসার, আমার নিরাপত্তা সুনিশ্চিত করবার দায় হচ্ছে রাজ্য প্রশাসনের। ঠিক সেই রকম ভাবে এরা একটা অসাংবিধানিক সরকার, এরা সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের বুকে। এই সরকারের আর স্থান নেই পশ্চিমবঙ্গে, কারণ এরা মানুষের সরকার হতে পারেনি। এরা খালি তৃণমূলের সরকার হিসেবে নিজেদের স্থাপন করেছে। কি করতে পেরেছে যুবক যুবতীদের স্বার্থে পশ্চিমবঙ্গে? আমরা পশ্চিমবঙ্গে যুবক যুবতীদের স্বার্থে একটা নির্দিষ্ট স্টার্টআপ প্ল্যান এনেছি। আচ্ছা বেশ, আমরা ফিরবো, আমরা এই তরজায় ফিরবো, একটু জীবনটাই বলবো, একটু শান্ত থাকতে। পৃথ্বীরাজ, থ্যাংক ইউ। আমরা এই আলোচনায় ফিরবো। পৃথ্বীরাজ বলছে যে তৃণমূল কংগ্রেসের সরকার বাংলার যুবক যুবতীর জন্য কিচ্ছু করতে পারেনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা স্ট্রাগল প্ল্যান নিয়ে এসছে যুবক যুবতীদের জন্য। আমার এখানেই গৌরবের কাছে প্রশ্ন এবং তারপর অমিতাভ দা আপনার কাছে প্রশ্ন, যে স্ট্রাগল প্ল্যানটা কি? 1,500 থেকে 3,000 টাকা ভাতা শুধু? সেটা হচ্ছে যে এই যে সংকল্পপত্র না কি সব আছে না, আপনি এই সংকল্পপত্র আজকে দেখলেন তো? আপনি বিজেপির যিনি প্রতিনিধি আছেন বা বিজেপির যারা আছেন, তৃণমূলের যিনি আছেন, 2024 সালে তো ভোট হয়েছিল, সেই সংকল্প পত্রটা বার করতে বলুন না, সেখানে কি লেখা ছিল। আপনি 2024-এর আগে 2019, আচ্ছা 19 লোকসভা, 21, 19, 16 আপনি এই সংকল্প পত্রগুলো বা ওই তৃণমূলের ম্যানিফেস্টোগুলো বার করতে বলুন। আপনি কি নতুন কিছু দেখছেন নীলমাস দা আজকে দাঁড়িয়ে? প্রধানমন্ত্রীর ভাষণ আজকে নতুন কিছু দেখছেন? এই প্রধানমন্ত্রীর ভাষণ তো আমরা শুনেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে যারা দুর্নীতি করেছে জেলে পূর্ব। আপনি এখানে সময় পেয়েছিলেন, আপনাকে পশ্চিমবাংলা থেকে 15-র বেশি এমপি দিয়েছে পশ্চিমবাংলার মানুষ, 77-এর বেশি এমএলএ দিয়েছে। আপনার এখান থেকে আপনি মন্ত্রী করেছেন সুভাষ সরকারকে, আপনি মন্ত্রী করেছেন শান্তনু ঠাকুরকে। তারা কি করেছেন আজকে এখনো অবধি? আজকে দাঁড়িয়ে বিধানসভার আমি লাস্ট নাই, বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারী, তিনি তো বিরোধী দলনেতা, তিনি কতবার কি বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে? আরে কি করে বলবেন, তিনি তো নিজেই দুর্নীতির সঙ্গে যুক্ত। ভিডিওই তো বার করেছে বিজেপি। হ্যাঁ, যে ব্যাপারটা বলছি যে সংকল্পপত্রতে অনেক গালভরা কথা আছে, যেমন তৃণমূলের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করা হবে। এতদিন কী করছিলেন? আমরা তো 2019-এর 16 নির্বাচনের আগে আমরা তো সারদা কেলেঙ্কারিতে কেস করে আমরা তো বার করেছি, নারদা কেলেঙ্কারি বেরিয়েছে। সুতরাং আজকে গত কয়েক বছরে বিজেপি কেন একজনকে জেলে রাখতে পারেননি? অভিষেককে 9 ঘন্টা জেরা করেছেন কিছুদিনের জন্য। আরো উত্তপ্ত হওয়ার আগে আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হবে। আমি আবার ফিরবো আপনার কাছে, কিন্তু একটা প্রশ্ন উঠে আসে যে যখন লড়াই দুর্নীতির বিরুদ্ধে হয় তখন তাবড়ো শাসক দলের নেতারা অ্যারেস্ট তো হন, কিন্তু তারা জামিন কিভাবে পান? হ্যাঁ, কোর্ট বলে বেল ইজ আ রাইট, কিন্তু সমস্যা হচ্ছে চার্জ ফ্রেম করার জন্য কিংবা প্রমাণ যখন নিয়ে আসতে হয় তখন সেই প্রমাণগুলো উবে যায় কেন? দুর্নীতির টাকা আমরা দেখতে পাই, সাজা ঘোষণা কেন হয় না? একটা ছোট্ট বিরতির পর ফিরে আসি। দেব বিজেপি বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, তারপর কোথায় গেল? বাংলায় 2 কোটি চাকরি দেওয়ার দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন,
যুবসাথী চালু করেছি, বলছে ওদের নাকি অনেক টাকা দেবে, এখানে নাকি চাকরি হয় না। আমি বলি তোমার ডিফেন্সে কটা লোক নিয়েছো খালি আছে? তোমার রেলে গ্যাংম্যান নেই, একটা শূন্য পদ ভর্তি করনি। তুমি বলেছিলে বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, একটা চাকরিও দাওনি। আর বাংলায় 2 কোটি লোকের চাকরি আমরা দিয়েছি, এবং মনে রাখবেন 40% বেকারি কমেছে, এটাই সত্য তথ্য, চ্যালেঞ্জ করে যাচ্ছি। আর যুবসাথীদের আগামী দিন জীবিকার সন্ধান আমরাই করে দেবো, মনে রাখবেন। যদি সত্যি এত চাকরি হয়ে থাকে, আমি শুভ্রাদি আপনাকে সরাসরি প্রশ্নটা করতে চাই, তাহলে বেকার ভাতার মতো একটা প্রকল্প আনার প্রয়োজন কি ছিল? এক। আর দ্বিতীয় হচ্ছে, এই মুহূর্তে রাজ্য সরকারি বেশ কিছু কর্মচারী, বেশ কিছু কেন অনেক কর্মচারী আপনাদের ওপর খাপ্পা, কারণ আপনারা ডিএটাই দিতে পারছেন না, এমন অভিযোগ আপনাদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট অবধি এই মামলা গড়িয়েছে। তাহলে আপনাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো ছিল, আপনাদের নেতারাই তো জেলে গিয়েছিলেন, টাকা পয়সা তো সেখান থেকেই পাওয়া গেল। পার্থ চট্টোপাধ্যায়কে তো তাদের সাসপেন্ড করারও দরকার ছিল না, সাসপেন্ড তো আপনারাই করেছেন। আমার প্রশ্ন হলো, সত্যি কি চাকরি আপনারা দিতে পেরেছেন, নাকি এগুলো সবই ভোটের আগে স্রেফ প্রতিশ্রুতি, ভোটের পর আপনারাও ভুলে যাবেন? আমার উত্তর হলো যে 2011 সালে আইটিতে 500 কোটি টাকা বিনিয়োগ করা হয় চাকরি করতে 90,000। 2026-এ 1500টা আইটি তৈরি হয়েছে, 2,60,000 জন দিদি, এখানে দুটো চাকরি করে। company না। ব্যবসার পরিমাণ দিদি, 40,000 দুটো কোটি টাকা। IT বলতে দাও, company না। বলতে দাও। দিদি, প্রশ্নটা please, তো দুটো আমি IT বলছি। আজ শুনি, আরে শুনবো না, তোমাদের স্বভাবই হচ্ছে মেয়েদেরকে চুপ করিয়ে দেওয়া। না, না, একদম নয়। প্লিজ 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 পৃথ্বীরাজ এবং বাকিদের আমি বলবো একেবারে প্লিজ অডিও একেবারে ডাউন। আমি শুভ্রাদি আমি আপনাকে একেবারে আশ্বস্ত করছি, এমন কোনো অভিপ্রায় এই মুহূর্তে এখানে কারোর নেই। আমরা সম্মান করি এবং আমরা গর্বিত আপনি একজন ফিমেল প্যানেলিস্ট আমাদের এখানে রয়েছেন, এবং আপনি এখানে বক্তব্য রাখার পূর্ণ স্বাধীনতা পাবেন। শুভ্রাদি, আমার বক্তব্য হলো যে আমাদের যারা অন্যায়ের সাথে যুক্ত বা যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে তো জেলে পাঠানো হয়, কিন্তু বিজেপির মতন করে ধর্ষককে মালা পরানো হয় না। বিজেপি কোনো নেতাকে দেখবেন না যে তারা জেল কেটেছে, কিন্তু যারা আমাদের দুর্নীতিতে ধরা পড়েছে, যারা এরকম কলুষতা যুক্ত, তাদেরকে কিন্তু আমাদের দল সাসপেন্ড করেছে। আমি একটু চাকরির প্রশ্নটা, আমার চাকরির প্রশ্নটা যদি উত্তরটা দেন। আমি দিচ্ছি। আপনি যদি চাকরির কথা বলেন, আইটি কোম্পানি 2011 সালে ছিল 500টা, সেটা বেড়ে 2026-এ হচ্ছে 1500টা। চাকরি করতেন সেখানে 90,000, 2026-এ সেখানে 2,60,000 জন চাকরি করে। এবং আরো আমি আপনাকে ডেটা কিছু দিতে চাই, যে নিয়োগগুলো আমাদের স্বাস্থ্য খাতে হয়েছে, যে নিয়োগগুলো আমাদের অন্যান্য খাতে হয়েছে, সেই ডেটাগুলো আমি আপনাকে দিতে চাই। এবং আমার কথা হলো যে এই যে বিরোধী দলের যারা বসে আছে, তারা কথায় কথায় বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো চাকরি দেয়নি, কোনো কিছু দেয়নি। তাহলে কেন্দ্রের সরকার যদি এতই চাকরি দেবে, 12 বছর 2014 থেকে 26, 12 বছরে 2 কোটি যদি আমার এর পাল্টা একটা প্রশ্ন আপনাকে করার আছে, যে সেক্টর 5 কিংবা আইটি হাব কোন জামানায় তার ভিত্তিপ্রস্তর রাখা হয়? শুভ্রাদি, এটা কি কোনোদিন তৃণমূল কংগ্রেসের প্ল্যান ছিল বাংলার আইটি হাব? বাংলার আইটি হাবে তো এতজন বেড়েছে 2011 থেকে 26, 15 বছরের মধ্যে 90,000 থেকে 2,60,000 জন কিন্তু দিয়েছে। 34 বছর সিপিএম সরকার শাসন করে গেছে। 34 বছর যদি তারা ভালোভাবে শাসন করত, তাহলে 2011-এ তারা চলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এলো কি করে? মানুষের মন জিততে পারেনি দেখেই মানুষ সিপিএম কে। আচ্ছা, তাহলে এবার এই কথা প্রসঙ্গ ধরে আমি গৌরব একটা প্রশ্ন তোমার কাছে করতে চাই, যে ভাবে এবং বাড়ির ভিত বানায় সে বাড়ির মালিক, নাকি যে ভাড়াটে পরে এসে সেই বাড়ির ওপর সৌন্দর্যন করায় সে বাড়ির মালিক? আসলে শুভ্রাদি জানেন না, আসলে ল্যাবরেটরিটাই তো মিথ্যের ল্যাবরেটরি। দিদি যেমন বলবেন তার বোনরা তো তাই বলবে। 2 নম্বর হচ্ছে উনি জানেন না যে পশ্চিম বাংলার বুকে আইটি সেক্টর বামফ্রন্ট সরকার তৈরি করেছিল, সেখানে দাঁড়িয়ে আজকে যা দেখছেন সেই সময় তা ভিত্তিপ্রস্তর হয়েছিল। ওনারা এসে ওই যে
যে নিউ টাউনে একটা হোটেল বানিয়েছেন, সেই হোটেলটা ছিল যে এই যে পূর্ব ভারতে যত আইটির যে হাব হবে তার মূল অফিস হবে ওই নিউ টাউনে। আচ্ছা, ওনারা আমি তোমাকে দেবো, আমাকে একটা বিরতিও নিতে হবে, কিন্তু আমার একটা প্রশ্ন এই মুহূর্তে এই প্রসঙ্গে শুভ্রাদিরই একটা কথার একটা লাইন টেনে আমার একটা প্রশ্ন এই মুহূর্তে পৃথ্বীরাজকেও জিজ্ঞেস করার, যে পৃথ্বীরাজ, যদি সত্যি চাকরির কথা বলি, এই মুহূর্তে দেশের 45% বেকারত্বের হার, এটাও কেন্দ্রীয় পরিসংখ্যান, তাহলে যদি চাকরি এত দেওয়াই হয়, এই পরিসংখ্যানটা আসছে কোথা থেকে? দেখুন ইলমাজদা, আমি তো যুবদের সাথে প্রতিনিধিত্ব করতে এসেছি আপনার চ্যানেলে। আমরা খুব গর্বিত, কেন জানেন তো? কারণ 45% বেকারত্ব বলে কিছুদিনের মধ্যে ইলন মাস্ক পদার্পণ করতে চলেছে ভারতবর্ষের মানচিত্রের বুকে নরেন্দ্র মোদীর হাত ধরে। আজকে পশ্চিমবঙ্গে যে এক সেকেন্ড, ইজ ইট কনফার্ম? পশ্চিমবঙ্গে না, ইজ ইট কনফার্ম? আমি তো বলছি আপনাকে, দায়িত্ব নিয়ে বলছি। মানে পিএমও এখনো কনফার্ম করেনি, তুমি যদি দায়িত্ব নিয়ে নাও দেন ফাইন। আরে বাবা, আপনারা কি করছেন? সবথেকে বড় একটা এআই সামিট হয়েছিল, সেখানে গালগোটিয়া ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি ছিল, তার কেলেঙ্কারিটা আমরা চোখের সামনে দেখেছি, এবং সেখানে তারপর বিল গেটস রীতিমতো এআই সামিট থেকে বেরিয়ে গেছিল, এআই ইজ দ্য ফিউচার, এআই ইজ দ্য ফিউচার। আমি বলছি না আমাদের সরকারের কিংবা আমাদের দেশের সরকারের এই মুহূর্তে ভারতকে আরও মহান বানাবার কোনো ইচ্ছে নেই, একেবারে ভুল। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ইন দি গ্লোবাল স্পিয়ার ভারতবর্ষ তার পজিশনিং করেছে, দ্যাট ইজ রিয়েলি রিমার্কেবল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গ্রামের সেই প্রত্যন্ত গ্রামের ছেলেটি কিংবা মেয়েটি, তার চাকরির কি হলো? তার 7th পে কমিশন এই রাজ্যে হবে? অবশ্যই হবে। শুধু 7th পে কমিশন, আমরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবো, এটাও নিশ্চিতকরণ করেছি। আচ্ছা শুনে নিন। আরে দেখুন নির্মাজ, এইভাবে ডিস্টার্ব করলে হবে না। আমি ওনার সময় ওনাকে ডিস্টার্ব করি। সব থেকে বড় কথা, এই পশ্চিমবঙ্গ ছেড়েছে 6688টা লিস্টেড এবং আনলিস্টেড কোম্পানি। উনি এত বড় বড় আইটি ফাইটির কথা বলছিলেন না? পশ্চিমবঙ্গ ছেড়েছে নেটওয়ার্ক টেকনোলজিস, পশ্চিমবঙ্গ ছেড়েছে ট্যালেন্ট ইস্পাত, সেঞ্চুরি এন্ড ইউরেকা পোর্ট। এই কথাগুলো কে বলবে? যে যুব সমাজের কথা পৃথ্বীরাজ বলছে, এবং আমি কোথাও পৃথ্বীরাজের সঙ্গে পৃথ্বীরাজ, আমার সময় খুব কম, আমার একটা বিরতি নিতেই হবে, তাই জন্য যে যুব সমাজের কথা বলছে আমি কোথাও ওর সাথে একমত, যে যুব সমাজ সত্যি একটু শিক্ষা চায়, স্বাস্থ্য চায়, চাকরি চায়, তারা সার্ভিস চায় সরকারের থেকে। এটা কেন্দ্র কিংবা রাজ্য কেউ দিতে পেরেছে? একেবারে পারেনি। আজকে সেই জন্যেই এই রাজ্যকে 21 থেকে 40 বছর অবধি বেকার ভাতা দিতে হচ্ছে। তার মানে তারা বলে বলে বিহার এবং দিল্লিতে মানুষ কংগ্রেসের কোনো ঠাঁই নেই। কথাটা শুনুন না, এখনো দলীয় হবে কি? সবই তো ইন্ডিয়া অ্যালায়েন্স, লড়াই করে তো এই জায়গায় হাত মিলিয়েছেন তৃণমূলের সাথে, তার মধ্যে আবার সংঘবদ্ধভাবে সিপিএম শুরুরে একটা জোট করে পশ্চিমবঙ্গে ভোট কাটার খেলায় নেবে। সিপিএম কংগ্রেস পশ্চিমবঙ্গে। আচ্ছা বেশ, আমাদের ছোট্ট বিরতি দিতেই হবে, কারণ এরপর আর সময় নেই, সত্যি ছোট্ট বিরতি দিতে হবে। বিরতির পর ফিরে আসছি। অমিতাভ দা, আপনার কথাই শুনবো ছোট্ট বিরতির পর। ইলন মাস্ক আসবে, হ্যাঁ সত্যি ইলন মাস্ক আসবে। 20 এবং 21 এপ্রিল ইলন মাস্কের আসার কথা, এবং আমি এই মুহূর্তে যে মাফ করবেন 21 এবং 22 এপ্রিল ইলন মাস্কের আসার কথা, কিন্তু এখানে একটু ছোট্ট তথ্য অসঙ্গতি রয়েছে। উনি 22 তারিখ নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন একটা টেসলার ফ্যাক্টরির জন্য, এবং স্টারলিংকের অফিসিয়াল ডেবিউ যদি হয়, কারণ স্টারলিংক যেহেতু একটা প্রাইভেট সফটওয়্যার এবং স্টারলিংক মানে স্যাটেলাইট, এবং যেহেতু স্টারলিংকের সঙ্গে আমাদের ডিফেন্সের অনেক কিছু যাতে কম্প্রোমাইজ না হয় সেদিকেও দেখতে হবে, আমাদের ন্যাশনাল সিকিউরিটির দিকটাও দেখতে হবে। তবু আমি যদি তোমার কথা ধরে ভেবে নিচ্ছি যে টেসলার এখানে কোম্পানিটা লঞ্চ হবে, তাহলে যদি এই মুহূর্তে প্রজেক্টেড জব পজিশনিং আমি দেখি, সেটা খুব একটা বেশি নয়। সেটা হচ্ছে মহারাষ্ট্রতে 5 থেকে 8 হাজার, কারণ টেসলার ইউনিটটা হবে মহারাষ্ট্রে। প্যান ইন্ডিয়া মেট্রো সিটিতে, সমস্ত মেট্রো সিটি মিলিয়ে 1,500 থেকে 2,000 রিটেল অ্যান্ড সার্ভিসে হবে। স্যাটেলাইট স্টারলিংকে বেঙ্গালুরু, মুম্বাই আর নয়ডাতে হবে 500 থেকে 800 জবস। আর টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2 সাপ্লাইয়ার মানে সাপ্লাই চেন মার্কেটিংয়ে 25,000-এর বেশি হয়তো লোকাল লেবার থাকবে। আমি একদম তোমায় স্পেসিফিকভাবে বলছি, বাংলা কি পেল? বম্বে পেলো, মহারাষ্ট্র পেলো, বেঙ্গালুরু পেলো, মুম্বাই পেলো, মানে মহারাষ্ট্রই পেলো, নয়ডা পেলো। প্যান ইন্ডিয়া মেট্রো সিটিজের মধ্যে কলকাতা হয়তো পেলো, কিন্তু সেটাও 1,500 থেকে 2,000-এর মধ্যে। টোটাল 1,500 থেকে 2,000 রিটেলে হয়তো জব ক্রিয়েট হতে পারে, তার মধ্যে কিছু একটা। তাহলে কত জব জেনারেট হলো? আপনাকে তো শুধু একটা ইলন মাস্কের কথা বললাম, শুধু একটা টেসলার কোম্পানির কথা বললাম। আপনি মাইক্রোসফট দেখুন, মাইক্রোসফটও নরেন্দ্র মোদী এখানেও আসছে, মাইক্রোসফটের হাত ধরে পদার্পণ করেছে। এখানে তো চিপ ফ্যাক্টরি, মানে যেটা মাইক্রোচিপ সেমিকন্ডাক্টর চিপ, সেটা হয়েছে, একদমই তাই। তো এই রকম আমাদের যুব সমাজের একটা ফোকাস থাকে যে কেন্দ্রীয় সরকার আমাদের জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছে। আজকে যুব সমাজের প্রতি নরেন্দ্র মোদী সাড়া দিয়ে বলেছে
আছে, যেদিন আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো আমরা 1 কোটি চাকরিকে সুনিশ্চিত করব, তার সাথে স্টার্ট আপ প্ল্যান। তাহলে আমার প্রশ্ন পৃথ্বীরাজ, তাহলে এই 3,000 টাকা ভাতা দেওয়ার তো কোনো দরকার ছিল না। 3,000 টাকা Directly appointment এক্স্যাক্টলি, letter। আপনার এই পয়েন্টটাকেই তো আমি অ্যাড্রেস করতে চাই। 3,000 টাকা ভাতা ইজ আ সাপোর্ট, কিন্তু তারপর স্বাবলম্বী করবার জন্য এই স্টার্টআপ প্ল্যান থেকে শুরু করে চাকরির প্রতিশ্রুতিগুলো নরেন্দ্র মোদী দিচ্ছে। আপনি বলুন, আচ্ছা, পৃথ্বীরাজ, তৃণমূলের ম্যানিফেস্টো হয়েছে, আচ্ছা, পৃথ্বীরাজ, তৃণমূলের আমার প্রশ্ন, ম্যানিফেস্টো এক মিনিট, হয়েছে, আমার তাহলে প্রশ্ন, কি আছে? please, আমার একটা প্রশ্ন, প্লিজ সুব্রত একটু শান্ত হবে, প্লিজ, nobody else is there, audio goes on it. পৃথ্বীরাজ, সবটাই মানলাম, হ্যাঁ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানে একদম প্রাইমারি স্কুল, এলিমেন্টারি স্কুল, তাতে কত শিক্ষক নিয়োগ করার কথা তোমরা ভাবছো, কিংবা সেগুলোকে স্মার্ট ক্লাসরুম কিংবা সেগুলোর আপগ্রেডেশনের জন্য তোমরা কি ভাবছো? কারণ আমার পুরুলিয়ার প্রত্যন্ত ভাইয়ের বাচ্চাটা কিংবা মেয়েটা, তার টাকা নেই প্রাইভেট ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ার। একদম, আমরা তো বলছি পশ্চিমবঙ্গে 8 থেকে 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে, সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আমরা স্ট্রাকচারাল রিফরমেশন করব, কোথায়? সেগুলোকে আমরা পুনর্গঠন করব, কোথায়? আমরা পুনর্গঠন করব। আমরা তো কতজন বলেছি শিক্ষকের নিয়োগের কথা তোমরা ভাবছো? আরে বাবা, আমরা তো সরাসরি বললাম যে 2015 সালে যারা প্যানেলড হয়েছিল, পরবর্তীকালে তারা এই সরকারের অপদার্থতার জন্য চাকরি হারিয়েছে, তাদের আমরা এজ রিল্যাক্সেশন দিয়ে ফিরিয়ে আনবো। বেশ, আমি একবার সুব্রতকে এই প্রশ্নটা রাখতে চাই, একই প্রশ্নটা রাখবো। সুব্রতী, 15 বছর ক্ষমতায় থেকে আজ আপনারা বাংলায় উন্নয়নের পাঁচালী যখন শোনাচ্ছেন, আমার প্রশ্নটা হলো পুরুলিয়ায় থাকা আমার আপনার সেই ভাইটি কিংবা মন্ত্রীর শিশুটি যার টাকা নেই প্রাইভেট ইংরেজি মিডিয়ামে পড়ার, তার জন্য আপনারা কি দিচ্ছেন? শুধু মিড ডে মিল? তার মধ্যে টিকটিকি, তার সেটা আমি যাচ্ছি না, আমি সেই প্রসঙ্গে, শুধু মিড ডে মিল, টিকটিকি পড়ে তার থাকে। পঠন পাঠন ভালো কিভাবে হবে? দেখুন, সিপিএম আমলে আমরা তো যখন স্কুলে পড়তাম কিছুই পেতাম না। স্যার, আপনার স্কুলে আমলটা বলুন না, ম্যাডাম। বই থেকে, জুতো থেকে, কিছু জানেন না, আমাদের আগে জেনে থেকে আসুন। সমস্ত দিচ্ছে। সিপিএম আমলে এই মিড ডে মিল নিয়োগের পশ্চিমবাংলার ক্ষেত্রে- বুকে চালু হয়েছিল। নিয়োগের ক্ষেত্রে আপনি কিচ্ছু জানেন না, দাদা, সিপিএম নিয়োগের আমলে ক্ষেত্রে অবৈতনিক শিক্ষা পুলিশ- চালু হয়েছিল। পুলিশ আপনি কিচ্ছু জানেন না, সিপিএম আমলে সরকারি CPM স্কুলগুলোকে আরো হায়ার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পর্যায়ে বেশ। সরকারি স্কুলগুলোকে তা তৈরি করা হয়েছিল। আপনি কিচ্ছু জানেন না, আপনার দিদিও জানেন না, আপনিও জানেন না, আপনার দিদিও জানেন না, আপনিও জানেন না, আপনার দলে দুজন প্রার্থী আছে, শুনে রাখুন, দুজন প্রার্থী, একজনের নাম অর্পিতা ঘোষ, যিনি এফআইআর করেছিলেন, সেই এফআইআর ভিত্তিতে তৃণমূল গ্রেফতার হয়েছিলেন, আর আজকে দাঁড়িয়ে সেই দুজনেই হচ্ছে প্রার্থী। আপনি কিছু জানেন না। আচ্ছা বেশ, আমার আজকে সময় নেই, আমি ছোট্ট করে, অমিতাভবাবু সবাই বলেছে, আপনাকে আমি প্রশ্ন করছি, যদি ফাউন্ডেশন, আচ্ছা গৌরব, থ্যাংক ইউ, সুব্রতী, থ্যাংক ইউ, ফেড ডাউন প্লিজ। অমিতাভদা, একটাই প্রশ্ন আপনার কাছে, দেখুন আমরা জানি যে একটা বাড়ির, প্লিজ ফেড ডাউন, এভরিবডি ফেড ডাউন, আমরা জানি যে যদি এই মুহূর্তে, দল প্লিজ প্লিজ প্লিজ, আমরা এইটুকু জানি যে যদি কোনো বাড়িকে মজবুত করতে হয় তার ফাউন্ডেশন কিংবা ভিত শক্ত হতে হয়, তাহলে সত্যি যদি যুব সমাজকে কিংবা ফিউচার আগামীকে শক্ত করতে হয়, তাদের বুনিয়াদী শিক্ষাটাকে শক্ত করতে হয়। একদম, আমরা সেটাই সবসময় মনে করি। জওহরলাল নেহরু ওই জন্যেই এই স্কুল শিক্ষার উপর জোর দিয়েছিলেন। এমনকি রাজীব গান্ধী নবোদয় বিদ্যালয়ের মাধ্যমে একদম প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্রদের ওখানে বিনা পয়সায় মাথা তেল থেকে আরম্ভ আপনারা কি করে করেছেন? চেষ্টা করেছেন। আমি সেই বক্তব্যটা যাচ্ছি না, আমি জানতে চাইছি এবং এই মুহূর্তে আমাদের- কোথায় সেটা? হ্যাঁ, নেই তো। আজকে আপনি দেখবেন এই যে আপনাদের ইশতেহার প্রকাশ হয়েছে? এই বিজেপি স্যার, আপনাদের ইশতেহার প্রকাশ হয়েছে? ইশতেহার প্রকাশ তাতে হয়েছে। রয়েছে? এখানে আমাদের স্মার্ট ক্লাসরুমের কথা বলা হয়েছে, ওয়াইফাই জোনের কথা বলা হয়েছে, এগুলো বলা হয়েছে। আর কিন্তু আমাদের এই বিজেপির 15টা যে হয়েছে তার মধ্যে শিক্ষার ব্যবস্থা অপ্রাসঙ্গিক হলেও পৃথ্বীরাজ, সংসদীয় গণতন্ত্রে তাদের দল আছে, ভারতবর্ষ দেখেছে। এখনো আমরা ডিক্টেটরশিপে পরিণত আমরা হইনি, ডিক্টেটরের কথা তাই বলছি। তারা যেহেতু রয়েছে, মানুষ তারা কথা বলবে, কথাই বলি। তাই কংগ্রেস মানুষ কথা বলবে, অপ্রাসঙ্গিক আপনি প্রমাণ করে মাঝখানে দিয়েছেন। থামাবেন না, পৃথ্বীরাজের কথা এই মুহূর্তে আরে যাবে না। অমিতাভ, আপনি বলুন। তারা প্রত্যেকটা জায়গা থেকে টাকা তুলেছো আর সরকার ভেঙেছো, বাজে কথা বলো না। আজকে কোটি কোটি টাকা আসছে তোমাদের কোথা বেশ, থেকে? আমার আর সময় নেই, আমি বাকি সবাইকে একটু বলবো একটু থামতে। সরি সুব্রতী, আমার সত্যি আজ আর সময় নেই, আমাকে এখানে শেষ করতে হবে। শেষ করতে যাওয়ার আগে আজকে পৃথ্বীরাজের কিংবা আজকে এই আলোচনা সভা থেকে হঠাৎ করে মাঝখানে ইশতেহার শব্দটা নিয়ে একটা চূড়ান্ত আপত্তি উঠে এসেছিল। আপত্তি কারো থাকতেই পারে, পার্সোনাল, তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তো এই ইশতেহার শব্দটার না একটা অদ্ভুত জার্নি আছে, জানেন? এই ইশতেহার শব্দটা আসলে একটা পার্সিয়ান শব্দ, মানে ফার্সি শব্দ, সেটা আবার অ্যারাবিক রুটস থেকে আনা। অদ্ভুতভাবে কিভাবে যেন এটা বাংলা শব্দ হয়ে গিয়েছে।
বাঙালি সংস্কৃতির সঙ্গে মিলে গিয়েছে। তা আমার কথা নয়, যান একটু পড়াশোনা করুন, বুঝতে পারবেন ইস্তেহার শব্দটা বাংলার অ্যাডমিনিস্ট্রেশনের ভারী শব্দ হয়ে গিয়েছে। অর্থাৎ কোনো নর্মাল নোটিশ হলে নয়, কোনো বড় সরকারি নোটিশে এই ইস্তেহার শব্দটা ব্যবহার করা হয়। এবং যদি পারস্য শব্দর প্রতি আপত্তি থাকে তাহলে তো আমাকে এটা বলতেই হয়, ভারতবর্ষের ভিত তৈরি করেছে পারস্য উপদেশ থেকে আসা কিছু ব্যবসায়ী। তাদের নাম টাটা, তাদের নাম আরও রয়েছে। তারা যদি না আসতেন, ওই দুধের বাটিতে এক মুঠো চিনির মতো না মিশে যেতেন, তাহলে হয়তো ইন্ডিয়ান এয়ারলাইন্সও হতো না, টাটার মতো বড় বড় শিল্পশক্তিও হতো না। সেই টাটা যার সিঙ্গুর আজ বিজেপির সংকল্পপত্রে রয়েছে। আজ এই বলেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ। গুজবে কান দেবেন না। ট্রাস্ট ইন ইন্ডিয়া, ট্রাস্ট ইন ডেমোক্রেসি।